জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আফ্রিকার একটা ছোট্ট দেশ ঘানা সফরে গেছেন। আর তারপরেই আমাদের দেশের তথাকথিত কিছু মিডিয়া হাউস প্রশ্ন তুলতে শুরু করেছে যে ঘানার মতো আফ্রিকার এত ছোট, এত গরিব একটা দেশে গিয়ে ভারত ঠিক কি পাবে। এখন এই সমস্ত তথাকথিত মিডিয়া পণ্ডিতদের আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে জ্ঞান এতটা কম দেখে আমার মতো একজন ভারতীয় শিক্ষককে দায়িত্ব নিতে হচ্ছে যে বিষয়টা সকলকে বুঝিয়ে বলি। কারণ ঘানা একটা ছোট্ট দেশ হলেও এই দেশটি আজ আফ্রিকার সোনা, বক্সাইট, লিথিয়াম ও জিওপলিটিক্সের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। যদিও ভারত ঘানাকে পাশে পেতে চাইছে শুধুমাত্র খনিজের কারণে নয়, বরং আফ্রিকার কেন্দ্রে অবস্থিত এই দেশে একটা শোষণমুক্ত উন্নয়নের মডেল তৈরি করে সম্পূর্ণ আফ্রিকায় ভারত নিজের স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স বাড়াতে চাইছে। অতএব আজকের এই ভিডিওটাতে আমরা বিশ্লেষণ করে দেখব, এক, মোদী সরকার কেন ঘানাকে ভারতের কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিচ্ছে, দুই, নরেন্দ্র মোদীর এই ঘানা সফরের পেছনে ভারতের কোন কূটনৈতিক স্ট্র্যাটেজি কাজ করছে, এবং তিন, ঘানা কেন চীনের হাত ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। তো চলুন বিষয়টাকে একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করি। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় অন্যান্য যে কোনো বিষয়ে হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, শুরুতেই বলেছি যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী আফ্রিকার একটা ছোট অথচ গুরুত্বপূর্ণ দেশ ঘানা সফরে গিয়েছেন। এই ঘানা দেশটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটা উপকূলবর্তী দরিদ্র দেশ। মানচিত্রে দেখতে পাচ্ছেন এটি আটলান্টিক মহাসাগরের গালফ অফ গিনি অঞ্চলে অবস্থিত, এবং এর উত্তর পূর্বে বুর্কিনা ফাসো এবং পূর্বে টোগো এবং পশ্চিমে কোত দিভোয়ার অবস্থিত। এখন যেহেতু ঘানা আফ্রিকার গালফ অফ গিনিতে অবস্থিত একটি উপকূলবর্তী দেশ, তাই এই দেশটি এমনিতেই আটলান্টিক মহাসাগরের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দেশটি ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি পশ্চিম আফ্রিকার বহু ল্যান্ড লক দেশের জন্য সমুদ্র বন্দরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। অর্থাৎ ভারত যদি ঘানার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে, তাহলে শুধু ঘানার সাথেই নয়, ঘানার পার্শ্ববর্তী পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোর সাথেও সরাসরি সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। বিশেষত আফ্রিকার সেই সমস্ত দেশের সঙ্গে যাদের কাছে পৌঁছানোর জন্য সমুদ্রপথে কোনো ব্যবস্থা নেই, মানে দেশগুলো ল্যান্ড লকড আর কি। তবে আফ্রিকা মহাদেশকে যদি একত্রে দেখা হয়, তাহলে পশ্চিম আফ্রিকার কূটনীতিতে ঘানার সঙ্গে ভারতের সম্পর্ক হওয়াটা পাঁচটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এই অঞ্চলে একটা আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন রয়েছে যার নাম ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস, যাকে সংক্ষেপে বলা হয় ECOWAS, যেটি পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। আর ঘানা এই সংগঠনটার একটা গুরুত্বপূর্ণ সদস্য। দ্বিতীয়ত, পশ্চিম আফ্রিকা হচ্ছে আফ্রিকার সবচেয়ে সম্পদ সমৃদ্ধ অঞ্চল। এদের মধ্যে ঘানা দেশটি প্রচুর খনিজ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। তৃতীয়ত, আটলান্টিকের এই সামুদ্রিক অঞ্চলে জলদস্যুদের উৎপাত সামলাতে ঘানাতে ভারতের উপস্থিতি, মানে ভারতের মিলিটারি উপস্থিতি অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ অলরেডি ভারত তার সাগর উদ্যোগের আওতায় এই অঞ্চলে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসাবে আবির্ভূত হয়েছে। অন্যান্য দেশের সঙ্গে একসাথে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার কাজও করছে। এখানে বলে রাখি, সাগর মানে SAGAR, এই সাগর উদ্যোগের ফুল ফর্মটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। চতুর্থত, ঘানায় এখন একটা ভারতের শক্তিশালী প্রবাসী ভারতীয় কমিউনিটি রয়েছে, ইংরেজিতে যেটাকে বলে
ইন্ডিয়ান ডায়াসপোরা, যারা এখন ভারতের কূটনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছে এবং ভারতের নীতিগুলোকে স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে উপস্থাপনা করছে। পঞ্চমত, ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট, আফ্রিকা মহাদেশের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভারত ও আফ্রিকার দেশগুলোর পারস্পরিক কৌশল, উন্নয়ন এবং সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এই সম্মেলনে ঘানা একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং গ্লোবাল সাউথের প্রেক্ষাপটে ঘানা এখন ভারতের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজেকে উপস্থাপনও করতে চায়। এই 5টি পয়েন্ট আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ঘানাতে ভারতের ঠিক কী কী স্বার্থ রয়েছে। এখন প্রশ্ন হলো যে ঘানা দেশটা আবার ভারতকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন? এর উত্তরটাও তো খুঁজতে হবে। দেখুন, এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ আছে, কিন্তু মূল কারণ হলো ঘানা বহু বছর ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রেখে চলছিল। আর ঘানাতে চীনের কৌশল ছিল খুবই সিম্পল। ঘানার কাছ থেকে চীন খনিজ সম্পদ তুলে নিয়ে আসছিল, আর তার বদলে ঘানাতে ইনফ্রাস্ট্রাকচার এবং পরিকাঠামো তৈরি করে দিচ্ছিল চীন। দীর্ঘ সময় ধরে এরকমটাই চলছিল, কিন্তু সমস্যা দেখা দেয় যখন ঘানা উপলব্ধি করে যে চীন শুধুমাত্র সেই সব পরিকাঠামোই তৈরি করছে যাতে তারা সহজেই ঘানার খনিজ সম্পদকে তুলে নিয়ে যেতে পারে। চীনের তৈরি এই সব প্রকল্পে ঘানার সাধারণ মানুষের বাস্তবে কোনো উপকারই হচ্ছিল না। অর্থাৎ চীনা কোম্পানিগুলো যে পরিকাঠামো গড়ে তুলেছিল তা কেবল তাদের রপ্তানির জন্য দরকার ছিল, স্থানীয় উন্নয়ন নিয়ে চীনা কোম্পানির কোনো মাথা ব্যথা ছিল না। আর এই প্রেক্ষাপটে ঘানা এখন তার কৌশলগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে এবং ভারতকে একটা বিশ্বস্ত বিকল্প সহযোগী হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। মোট কথা, ঘানা মনে করছে ভারত এমন একটা দেশ যার সঙ্গে পারস্পরিক সম্মান এবং বাস্তবিক উন্নয়ন করা সম্ভব। আপনাদের জেনে ভালো লাগবে যে গত 6 বছর ধরে ভারত ঘানার প্রতি এই বন্ধুত্বের সম্মান রক্ষা করে চলেছে। যেমন গত 6 বছরে ভারত ঘানার সবকটা প্রতিরক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে। শুধু তাই নয়, আরও অনেক কাজ করছে। একটা এক্সাম্পল দিই, যেমন ঘানার নৌবাহিনীর সঙ্গে ভারত যৌথ জলদস্যু বিরোধী অভিযান করছে। আবার 2, ভারত ঘানার যুব সমাজকে আইটি স্কিল শেখাচ্ছে দীর্ঘদিন ধরে। 3, ভারত সেখানে ডিজিটাল পরিকাঠামো গড়ে দিচ্ছে বা স্থাপন করে দিচ্ছে। 4, ভারত ঘানাকে সাইবার সিকিউরিটি সংক্রান্ত ট্রেনিং দিচ্ছে। তবে এমন নয় যে ঘানা ভারতের কাছ থেকে শুধু সাহায্যই নিচ্ছে। সত্যি কথা বলতে কি, ঘানারও কিন্তু দেওয়ার মতো অনেক কিছুই আছে। প্রথমত, ঘানা আফ্রিকার সবচেয়ে বড় সোনা উৎপাদক দেশ, আর ভারত বিশ্বের সবচেয়ে বড় সোনা আমদানিকারক দেশ। যদি ঘানার সঙ্গে ভারতের সোনা ভিত্তিক অংশীদারিত্ব গড়ে ওঠে, তাহলে ভারতের সোনার দামকে স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে। যার ফলে বাজারে হঠাৎ করে সোনার দামের ঊর্ধ্বগতি থেকে তৈরি হওয়া মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে রাখা যাবে। বিশেষ করে দশমী, দুর্গাপূজা, দীপাবলির মতো উৎসবের সময় যখন ভারতের সোনার চাহিদা অনেকটা বেড়ে যায়। মানে প্রধানমন্ত্রীর ঘানা সফরের পর যদি ভারতের সঙ্গে ঘানার একটা সুনির্দিষ্ট গোল্ড সাপ্লাই চেন গড়ে ওঠে, তবে তা ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বা ইনফ্লেশন ম্যানেজমেন্টে, মানে মূল্যবৃদ্ধি আটকাতে ভীষণ রকমের সুবিধা হবে। দ্বিতীয়ত, ঘানার কাছে প্রায় 960 মিলিয়ন টন বক্সাইট মজুত রয়েছে। আর আমরা জানি যে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। আর ভারতের বর্তমান নির্মাণ শিল্পে, এয়ারস্পেস ইন্ডাস্ট্রিতে এবং প্রতিরক্ষা উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক শিল্পে অ্যালুমিনিয়াম একটা অতি গুরুত্বপূর্ণ কাঁচামাল। ভারত ও ঘানা এই খনিজ সম্পদে বাণিজ্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা করেছে এবং ঘানা এই আলোচনায় নীতিগতভাবে সম্মতিও দিয়েছে। তৃতীয়ত, ঘানার কাছে রয়েছে বিপুল ম্যাঙ্গানিজের ভাণ্ডার। আর ম্যাঙ্গানিজ হলো ইস্পাত বা স্টিল উৎপাদনের জন্য একটা অপরিহার্য খনিজ, আর তাই ভারত এটি ঘানা থেকে আমদানি করতে আগ্রহী। এছাড়া ঘানার ভোল্টা অঞ্চলে লিথিয়ামের খনির সন্ধান পাওয়া গেছে। আর আমরা জানি যে লিথিয়াম ব্যাটারি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খনিজ। আগামী দিনে যেভাবে ভারত ইলেকট্রনিক্সের গাড়ি এবং যানবাহন শিল্পে উন্নতি করছে, এর জন্য কিন্তু লিথিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এখন অস্ট্রেলিয়া এবং ল্যাটিন আমেরিকা থেকে লিথিয়াম আমদানি করে, কিন্তু প্রধানমন্ত্রীর ঘানা সফরের পর এই দেশ থেকেও আমরা লিথিয়াম আমদানি করতে পারবো। তাই প্রধানমন্ত্রীর ঘানা সফরের সময় ভারতের সঙ্গে ঘানার বৈঠকে 3টে গুরুত্বপূর্ণ সমঝোতা কিন্তু অলরেডি স্বাক্ষরিতও হয়ে গেছে। প্রথমটা হলো ভারতের ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে ভোল্টা অঞ্চলে উপগ্রহ ভিত্তিক সার্ভে পরিচালনা করা হবে, যাতে লিথিয়ামের
লিথিয়ামের খনিগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা যায়। আর 2, ইসরো কর্তৃক প্রস্তুত রিপোর্ট সরাসরি ভারত ঘানার সরকার বা প্রশাসনের হাতে তুলে দেবে। এর ফলে ঘানা ভারতের বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করে নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করতে পারবে। এখন যেহেতু ভারতকে লিথিয়াম আমদানির জন্য কেবল অস্ট্রেলিয়া এবং ল্যাটিন আমেরিকার উপরে নির্ভর করে থাকতে হয়, আর এর ফলে অনেক সময় ভারতের অনেক রকমের কূটনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়। এখন থেকে ভারত সেই কূটনৈতিক বাধ্যবাধকতা থেকে পেরিয়ে যেতে পারবে বা এড়িয়ে যেতে পারবে। তাছাড়া প্রধানমন্ত্রীর এই সফরের সময় ভারত একটা ক্রিটিক্যাল মিনারেল ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই ওয়ার্কিং গ্রুপ ভারত এবং ঘানার মধ্যে গড়ে ওঠা ইন্ডিয়া ঘানা স্ট্র্যাটেজিক মিনারেল পার্টনারশিপের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পার্টনারশিপের অধীনে ভারত ঘানাকে কোনো শর্ত ছাড়াই, কোনো চাপে না রেখেই বা জবরদস্তি না করে প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে ঘানা নিজেই তার খনিজ সম্পদের বৈজ্ঞানিক উপায়ে অনুসন্ধান এবং ব্যবহার করতে পারে। এর ফলে ঘানা গ্লোবাল সাউথের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারবে, আর ভারত তাকে এই অংশীদারিত্বের মাধ্যমে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে সংযুক্তও করতে পারবে। তাই এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর পেছনে ভারতের একটা সুদূর প্রসারী কৌশল ছিল। ভারত চাইছে যে ঘানার মাধ্যমে গ্লোবাল সাউথের কূটনীতিতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে এবং ঘানাকে চীনের একটা কার্যকর বিকল্প হিসেবেও প্রতিষ্ঠিত করতে। আশা করি ব্যাপারটাকে আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। এই ভিডিও দেখার পর আপনি অন্তত এটা বুঝতে পেরেছেন যে ঘানার সঙ্গে ভারতের এই সফরের কূটনৈতিক গুরুত্বটা কতটা গভীর। তো এই হলো পুরো গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে যেটা বলছিলাম, আপনারা জানেন যে গত সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম, তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে। যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণ খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। কিন্তু অনেকেই এই সুযোগ পায় না, কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হতে হয় সে বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না। তাই যদি নিট পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ না পায়, তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা সবটাই করে দিতে পারি। এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে মেয়েকে পড়তে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশে পড়া চলাকালীন যদি কোনো অসুবিধা হয়, তাহলে তাদেরকে ওই বিদেশ বিবয়ে কে হেল্প করবে। এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস, নিজস্ব স্টাফ রয়েছে, যারা ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা বা হেল্প করবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে পড়াশোনা চলাকালীন আপনার সন্তান বিদেশ বিবয়ে সুরক্ষিতই থাকবে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি। তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম পিন কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নিতে পারেন। আপনার কনফিডেন্সটা একটু বাড়বে। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা চাইলে আমাদের কলকাতা অফিসে এসে সরাসরি কথাও বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে বা প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।